প্রিয় প্রণয়িনী সিজন 2 জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 20। পিনপতন নীরবতা বিরাজমান করছিল নাসের মঞ্জিলে। সবাই চুপচাপ বসে আসছে। সবার মধ্যে বসে আছে লাইন। বর্তমানে কেন্দ্রবিন্দু সে হলেও বারবার সবার দৃষ্টি অন্য একজনের দিকে চলে যাচ্ছে। না চাইতেও অক্ষিপটে সেদিকে থেকে ফিরে আসছে না সবার। নুসরাতের মুখের মধ্যে আমের টুকরো ঢুকিয়ে সবার দিকে তাকালো। চোখের চশমার ভেতর থেকে উকি দেওয়া মেয়েলি চোখ আকারে ছোটো ছোটো করে কাঠখট্ট কণ্ঠে জানতে চাইল, কি আমার দিকে এরকম করে তাকিয়ে আছেন কেন? আমি আপনাদের মতো মানুষ, কোনো ভিন গ্রহের প্রাণী না। লিপি বেগম স্বামীর দিকে আর চোখে তাকালেন। শুদ্ধ মুখখানা ইতিমধ্যে রক্তে লাল রঙে রঞ্জিত হয়ে উঠেছে। আরশকে কিছু একটা ইশারা করলেন। আরশ সেসবে তুরুই পাত্তা দিল না। চুপচাপ বসে হাতের মোবাইল স্ক্রলে মগ্ন হলো। লিপি বেগম এবার নিজ উদ্যোগে কথা বলতে গেলেন। গলা হাঁকড়ি দিয়ে ডেকে উঠলেন, নুসরাত। নুসরাত ভ্রু কুঞ্চিত করলো সামান্য। নিজের মুখে আমের টুকরো টুকিয়ে লিপি বেগমের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। মুখ নাড়াতে নাড়াতে উত্তর দিল, জি বড়াম্মু। লিপি বেগম মৃদু হেসে বললেন, পা নামিয়ে বসো বাবা। বড়দের মধ্যে পা তুলে বসা অভদ্রতা। নুসরাত টু জিব্বা দিয়ে বিছিয়ে নিল। মৃদু হেসে পায়ের উপর থেকে পা নামিয়ে বসলো। ইসরাতকে নিজের সাথে করে নিয়ে আসলেন রুহিনী বেগম। আর জাইনের পাশ থেকে উঠে এসে বসলো নুসরাতের পাশে। হেলাল সাহেব একবার তেরা চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। নুসরাতের সাথে নির্দিষ্ট দূরত্ব রেখাই বসেছিল মাহাদি। আরশের তা সহ্য হলো না। মাহাদিকে নুসরাতের পাশ থেকে ধাক্কা দিয়ে এক প্রকার অনীহা নিয়ে দূরে সরিয়ে দিল। চোখ সরু সরু করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ওর সাথে কি মধু লাগানো, যে সবসময় তোর ওর সাথে মৌমাছির মতো লেগে থাকতে হয়? মাহাদি ফেল করে চেয়ে রইল। অতঃপর কোনো রূপ শব্দ বের না করে নিজের চোখ সরিয়ে দিল। গনে গনে 2 সেকেন্ড পার হওয়ার পর কিচেনের দিকে চোখ পড়তেই অকিকোটের বাসল। পা স্লিপ কেটে দুম করে মেঝেতে পড়ে যাওয়া মোমোকে। নাদুস নুদুস ওয়ায় নিজের জায়গা থেকে উঠে দাঁড়াতে পারল না মেয়েটা। সোজা হয়ে উঠে দাঁড়াতেই ইরহামের সাহায্য লাগলো। ইরহাম টেনে তুলে দাঁড় করাতেই নাক ফুলিয়ে কিছু একটা বলল মেয়েটা তাকে। মাদি সেদিক থেকে চোখ সরিয়ে নিয়ে বিড়বিড় আওড়ালো, এই মেয়ের পড়ে যাওয়া ছাড়া আর কোনো কাজই নেই। মেঝেতে, রাস্তায়, কাদা, সব জায়গায় পড়তে হবে, তাও আমার সামনে। স্ট্রেঞ্জ। ইসরা সবার উদ্দেশ্যে সালাম দিতেই সোহেব সাহেব উঠে কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। 1000 টাকার নোট দিয়ে চারপাশে মাথার ঘুরিয়ে নিয়ে নজর কাটালেন। ঝর্নার হাতে টাকা তুলে দিতে দিতে বললেন, বুয়াকে দিয়ে দিও। সোহেব সাহেব হেসে বসলেন জ্ঞান আর সব আবার নিজের জায়গায়। সুহেদ উঠে এসে ইসরাতের মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর কপালে সূক্ষ্ম চুমু খেয়ে মৃদু আওয়াজে বললেন, প্রিটি লাগছে আপনাকে আম্মা। ইসরাত মৃদু হাসল। সুহেদ সাহেব নিজের জায়গায় বসার আগে ইসরাতকে জাইনের কাছে বসিয়ে দিলেন। নাজমিন বেগম কিচেন থেকে গা মুছতে মুছতে এসে বসলেন সোফায়। নুসরাতকে ফিসফিসিয়ে করে বসলেন, এসির পাওয়ার কমা। নুসরাত সেন্ট্রাল টেবিল থেকে রিমোট নিয়ে এসির পাওয়ার কমিয়ে দিল। ধীরে ধীরে ড্রয়িং রুম ঠান্ডা হয়ে আসলো। হেলাল সাহেব এবার বলে বসলেন, আসল কথায় আসা যাক। যখন সব কিছু নতুনভাবে হচ্ছে তাহলে নতুনভাবেই পরিচয় হয়। নাসির সাহেব উপর নিচ মাথা নাড়ালেন। হেলাল সাহেব ইশারা করলেন সুহেদ সাহেব আর সুহেদ সাহেবের দিকে। ওরা দুজন আমার ছোটো ভাই, ওদের স্ত্রী, এবং উনি আমার ফুপি। উনি আমার স্ত্রী, ওরা আমার বড় ছেলে আর ছোটো ছেলে। ইরহামের দিকে ইশারা করতে ইরহাম কথা কেটে দিয়ে বলে উঠল, আমি মেয়ে পক্ষ। হেলাল সাহেব মোমো আর আহানের দিকে আঙ্গুল তাক করতেই দুইজনে একসাথে বলে উঠল, আমরা দুজনও মেয়ে পক্ষ। নাসির সাহেব সবার দিকে ইশারা করে বললেন, উনি আমার স্ত্রী, এই আমার বড় মেয়ে আর আমার ছোটো মেয়ে। আমার ভাইয়ের ছেলে ওই দুজন আর আমার বোনের মেয়ে। হেলাল সাহেব মেকি হাসি টুটে ঝুলিয়ে বললেন, সুন্দর পরিবার আপনাদের। নাসির সাহেব হাসি মুখে বললেন, জি আপনাদেরও। এবার আসা যাক রীতিনীতিতে। একজন মেয়ে যেভাবে দেখা হয় সেভাবে আমরাও মেয়ে দেখব। হেলাল সাহেব কথায় নাসির সাহেব মাথা নাড়ালেন। হেলাল সাহেব বললেন, মেয়েকে বলুন হেঁটে দেখাতে। নুসরাত ব্রুজগুল কিঞ্চিত কুচকে রকচটা কণ্ঠে জানতে চাইল, কেন? সুফি খাতুন চুদালেন, কি কেন? নুসরাত তাচ্ছিল্য করে বলে উঠল, মেয়ে কেন হেঁটে দেখাবে? সুহেব সাহেব নুসরাতের উদ্দেশ্যে বললেন, এটাই নিয়ম আম্মু। নুসরাত চোখ শুরু করে জিজ্ঞেস করল, কে তৈরি করেছে নিয়ম? নাজমিন বেগম চোখ রাঙালেন। মৃদু স্বরে দমকে বললেন, চুপ, একদম চুপ। এত প্রশ্ন কিসের? নুসরাত সেসবে পাত্তা দিল না। সবার দিকে প্রশ্নাত চোখে তাকিয়ে রইল। হেলাল সাহেব বিরক্ত নিয়ে বলে উঠলেন, সমাজের তৈরি নিয়ম। নুসরাত পরপর প্রশ্ন ছুড়ল, সমাজ কাদের তৈরি? নাজমিন বেগম দাঁতে দাঁত চেপে ডেকে উঠলেন, নুসরাত। নুসরাত ফিরেও তাকালো না নাজমিন বেগমের দিকে। লিপি বেগম হেসে উত্তর দিলেন, তুমি জানো না? নুসরাতের কপালে বাজ ফেলে হাসল এক গাল ফুলিয়ে। প্রশ্নটি চুকে তাকিয়ে রইল। ইশারা করছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পাশ থেকে আরশ গম্ভীর স্বরে ভেসে এলো, আমাদের।
নুসরাত চোখের চশমা ঠিক করে নিয়ে নড়ে চড়ে বসলো। নাজমিন বেগম নুসরাতের মুখের ভাব দেখেই তার মনোভাব ধরে ফেললেন। তাই নিষেধাজ্ঞা জারি করতে বলে উঠলেন, আর একটা কথাও না। ইসরাত উঠে দাঁড়া। ইসরাত নিজের জায়গা থেকে নড়ল না। জাইনও ইশারা করলো চুপ করে বসে থাকতে। হেলাল সাহেব কঠোর স্বরে জিজ্ঞেস করলেন, উঠে দাঁড়াচ্ছিস না কেন? শুনতে পাসনি কি বললাম? ইসরাত দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়াতেই যাবে, জাইন হাত চেপে ধরল। গম্ভীর গলায় বলল, প্রয়োজন নেই হেঁটে দেখানোর। অতটা হোক, বাঁকা হোক, টাক হোক, ল্যাংড়া হোক, রুগা হোক, ওকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই। তাই হাঁটারও কোনো প্রয়োজন আমি দেখছি না। নুসরাত তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, প্রয়োজন আছে। সুফি খাতুন না বুঝে নুসরাতের কথা সহমত পোষণ করলেন। বলে উঠলেন, হ্যাঁ প্রয়োজন আছে, উঠে দাঁড়াও। নুসরাত হাসল। ইসরাত উঠে দাঁড়াতে যাবে, নুসরাত হাত তুলে বাধা দিল। চোখ ছোটো ছোটো করে হেসে ফেললাম। তারপর বললাম, তোকে কে বলেছে উঠে দাঁড়াতে? আমি তো জাইন ভাইকে হেঁটে দেখাতে বলছি। নাজরিন বেগম মাথায় হাত চাপড়ালেন। তিনি জানতেন এই মেয়ে এই দান্দায় আসছে নিজের মস্তিষ্কে। তাই তিনি বাদে সকলের একপাশে প্রশস্ত গলায় চেঁচিয়ে উঠলেন, কি? নুসরাত নির্বিকার চিত্তে ছেড়ে রইল। জাহিনকে চোখ দিয়ে ইশারা করলো উঠে দাঁড়ানোর জন্য। হেলাল সাহেব রাগী কণ্ঠে বললেন, মাথা ঠিক আছে তোর? নুসরাত টুটে চেপে ধরে উপর নিচ মাথা নাড়ালো। হেলাল সাহেব কিছু বলতে নেবেন, আরও গম গম সরে বলতে লাগলো, সমস্যা কোথায়? ভাইয়া হেঁটে দেখাক আর ইসরাত হেঁটে দেখাক, একজন দেখালেই হয়, এতে আমি খারাপ কিছুই দেখছি না। লিপি বেগম দ্বিমত পোষণ করে বললেন, এরকম হয় না। নুসরাত বুলাবালা চেহারা বানিয়ে বলে উঠল, এই তো আপনারা বললেন সমাজের তৈরি নিয়ম, তাহলে এখন কেন বলছেন এরকম হয় না? হেলাল সাহেব বললেন, মেয়েকে বলুন হেঁটে দেখাতে। নুসরাত হেলাল সাহেব থেকে বড় গলায় জাইনকে উদ্দেশ্য করে বলল, ছেলেকে বলুন হেঁটে দেখাতে। ইসরাত আর জাইন দুজনই উঠে দাঁড়ালো। একজন আরেকজনের পানে চেয়ে এপাশ থেকে ওপাশ হেঁটে দেখালো। হেলাল সাহেব ব্যাপারটা মন মতো না হওয়ায় ক্ষিপ্ত চাহনি নিক্ষেপ করে বললেন, মেয়ের চুল দেখা। নুসরাত তাচ্ছিল্য সুরে বলল, আব্বা ছেলের চুল দেখুন, ভালো করে টেনে টুনে দেখে নেবেন চুলগুলো আসল নাকি নকল। আসল হলে একটু জুড়ে টান দিবেন, কম বয়সে চুল পড়ে গেলে আমাদের ইসরাতকেই টাক জামাই নিয়ে থাকতে হবে। নাসির সাহেব নুসরাতের কথায় উপর নিচ মাথা নাড়লে নাজমিন বেগম কটমটিয়ে বললেন, নুসরাত। নুসরাত মায়ের দিকে বিরক্তি নিয়ে তাকালো। নাকের পাটা ফুলিয়ে বলে উঠল, কি হয়েছে? নুসরাত বলে, চিৎকার করছো কেন? কিছু বললে বলো, না হলে আমার কাছে বাধা দিও না। হেলাল সাহেব তেজি কণ্ঠে বললেন, মেয়ে রান্না জানে? নুসরাত মেয়েকে হাসি টুটে ঝুলিয়ে জিজ্ঞেস করলো, ছেলে রান্না জানে? হেলাল সাহেব চোখ উল্টে নিলেন। ক্ষিপ্ত চাহনি নিক্ষেপ করে জিজ্ঞেস করলেন, ছেলের রান্না জানা না জানা দিয়ে তোমাদের কাজ কি? নুসরাত শ্বাস ফেলল। খোপা খুলে যাওয়া তা আবার বান করতে করতে উত্তর দিল, আমাদের মেয়ে রান্না জানা আর না জানা দিয়ে আপনাদের কাজ কি? মেয়ে কি ঘরের কাজ জানে? ছেলে কি ঘরের কাজ জানে? হেলাল সাহেব চুপচাপ নুসরাতকে কিছুক্ষণ লক্ষ্য করলেন। তারপর শ্বাস ফেলে বলে উঠলেন, আমাদের মেয়ে পছন্দ হয়েছে, কিন্তু মেয়ের বোনকে পছন্দ হয়নি। মেয়ে মানুষের মুখ এত লাগামহীন ভালো চোখে মানুষ দেখে না। নুসরাত হালকা হাসিয়ে বলে উঠে, আমাদেরও ছেলে পছন্দ হয়েছে, কিন্তু ছেলের বাপকে পছন্দ হয়নি। পুরুষ মানুষ মহিলা কাজে বিষয়ে এত খুঁতখুঁতে হওয়া আমরা বাপ মেয়ে ভালো চোখে দেখি না, ঠিক না আব্বা? নাসির সাহেব নুসরাতের সাথে তাল মিলিয়ে হ্যাঁ বললেন। হেলাল সাহেব নাসির সাহেবের দিকে তাকালেন। উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, মেয়েকে একটু মেয়েদের মতো কাপড় পরা আর বসা শিখাবেন। নুসরাত হাসি হাসি মুখে হেলাল সাহেবের চোখে চোখ রেখে বললেন, আপনার ছোটো ছেলেকেও বুঝিয়ে বলবেন, অপরিচিত মানুষের এত কাজ এসে বসা ঠিক না। আমাকে দেখে আদবি মনে হচ্ছে, তাই পরের বার আসার সময় ছেলেকেও একটু আদব কায়দা ভালোভাবে শিখিয়ে নিয়ে আসবেন। শিকদার বাড়ি। নিজাম শিকদারের হাতে মিষ্টির বক্স তুলে দিতে দিতে ব্রু কুচকালো পৌর লোকটা। নুসরাত লোকটাকে এমন করতে দেখা একটু মিষ্টি টুপ করে প্যাকেট থেকে বের করে ঢুকিয়ে দিল নিজাম শিকদারের মুখে। মৃদু কণ্ঠে বললাম, এতে চিন্তা করছো কেন? তুমি টুপটা খেয়ে নিবে মিষ্টি, তা না করে আমার দিকে অদ্ভুতভাবেই তাকিয়ে আসো। একটা কথা শুনো, দুদিন পর এমনি কবরে চলে যাবে, তাই ভালোভাবে খেয়ে দিয়ে কবরে যাও। এক ট্যাঙ্ক তো এমনিতেই কবরে। নিজাম শিকদার মুখের ভেতর ঢুকানো মিষ্টিটা খেয়ে ডুব গিললেন। মুখের বিকৃতি ঘটিয়ে জিজ্ঞেস করলেন, কি এমন কাজ সম্পাদন করেছ যে মিষ্টি বিলাচ্ছ তোমরা বাপ মেয়ে? নুসরাত আসলো, গা এলিয়ে এসে গিয়ে সোফায় আরাম করে বসলো। মৃদু আওয়াজে বলে উঠল, আগে 1000 টাকা বের করো, তাহলে বলবো, না হলে সুখবর জানার কোনো দরকার নেই। নিজাম শিকদার তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে 1000 টাকার নোট বের করে নুসরাতের দিকে এগিয়ে দিলেন। সৌরভী বিরক্তি কণ্ঠে বললে, আমার দাদার টাকা নিতে তোর লজ্জা লাগছে না? নুসরাত নির্দ্বিধায় উত্তর দিল, না মোটেও লাগছে না। সৌরভী শব্দ করে শ্বাস ফেলল। ইশারায় বলল, কি হয়েছে বলার জন্য। নুসরাত মৃদু তেজি কণ্ঠে বলে উঠল, মেহমান আসলে তোমরা খেতে দাও না? আমাকে আগে আপ্যায়ন করো, তারপর বলবো। সৌরভী নুসরাতের গুরামিতে বিরক্তি হলো। রাগে চোখে চেয়ে যখন উঠতে যাবে নুসরাত থামিয়ে দিল। হাত দিয়ে ইশারা করলো বসে যাওয়ার জন্য। ব্যগ্র স্বরে বলে উঠল, আমার জন্য সুখবর, কিন্তু তোর দাদার জন্য সুখবর।
তাই নিজেকে রেডি করে নিতে বল। নিজাম শিকদার নুসরাতের হেয়ারিতে অস্থির হয়ে উঠলেন। মৃদু আওয়াজে সৌরভীর উদ্দেশ্য বললেন, আমার বিপি হাই হচ্ছে, তাড়াতাড়ি বলতে বলোকে। সৌরভী দৌড়ে আসলো, হাত দিয়ে নিজাম শিকদারকে পিঠে বলিয়ে দিয়ে ফেসফেস কণ্ঠে শুধায়, তুই বলবি? নুসরাত মাসি তাড়ানোর ভঙ্গিতে উড়িয়ে দিল সৌরভীর কথা। সে তার মর্জির মালিক, কেউ তার উপর কৃতিত্ব জাহির করতে পারে না। তাই নৈশব্দে অনেকক্ষণ বসে থাকলো। দেখে বোঝা গেল বর্তমানে কথা বলার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা নেই। সৌরভী শক্ত কণ্ঠে ডেকে উঠল, নুসরাত। নুসরাত আরাম করে বসে রইল, হাত বাড়িয়ে এসির পাওয়ার কমিয়ে দিয়ে মৃদু আওয়াজ আওড়ালো, একটু আগে যে মিষ্টি খেয়েছেন তা জাইন আর ইসরাতের বিয়ের ফাইনাল হওয়ার মিষ্টি। আগস্টের 20 তারিখ তাদের আনুষ্ঠানিক বিয়ে। নিজাম শিকদার মুখ পাংশুটে বানিয়ে চেয়ে রইলেন। নুসরাত মৃদু আওয়াজে বলে উঠল, তুমি লেট করে গেছো বুড়ো হ্যান্ডসাম। না, জাইন আর ইসরাত অনেক আগে বিয়ে হয়ে গেছে। নিজাম শিকদার আনমনে জিজ্ঞেস করলেন, কবে? নুসরাত দীর্ঘশ্বাস ফেল, ঈশ্বর ডিলে হওয়া কণ্ঠে বলে উঠল, সাল 2012, মাস জুলাই, তারিখ 20, দিন শুক্রবার। সৌরভী ব্যঙ্গ করে বলে উঠল, তারিখ দেখে খুব ভালো করে মনে রেখেছিস। নুসরাত মুখ ফসকে বের করে আসলো, আমার বিয়ের তারিখ আমার মনে থাকবে না, গাদা নাকি? কথাটা বলে মুখ চেপে ধরল। এক পলক সৌরভীর দিকে চোখ বুলালো। মেয়েটা তার দিকে তেরসা চোখে চেয়ে আসে। নুসরাত পাত্তা না দিয়েই উঠে দাঁড়ালো। নিজাম শিকদারের শুকাহত মুখের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে হাসলো। হাত দিয়ে প্লেন ওড়ার মতো দেখিয়ে বলল, তোমার কোকিলেশ্বরী বউ হয়ে গিয়েছে। নতুন কাউকে খুঁজে বের করো, কারণ কোকিলেশ্বরী এখন জাইনের স্ত্রী। আশা করি আজ রাতে আরামে ঘুম হবে। তারপর আবার হেসে বলে উঠল, কিভাবে আরামে ঘুম হবে? তোমার ঘুম আজ হারাম হয়ে যাবে, হা হা। নিজাম শিকদার নুসরাতের দিকে কিতকালছে মৃদু আওয়াজে শুধালেন, ঠাট্টা করছো আমাকে নিয়ে? নুসরাত হাসতে হাসতে ড্রয়িং রুম থেকে বের হওয়ার আগে পিছু ফিরে আওড়ালম, সে সাহস আছে আমার? নাসির মঞ্জিলের ড্রয়িং রুমে আসর বসেছে। টেবিলে এখনও তখনকার রেখে যাওয়া নাস্তার জিনিসপত্র। একের পর এক জিনিস তুলে নাসির মঞ্জিলের সবাই নিজেদের মুখের ভেতর ঢুকাচ্ছে। ইসরাত ইরহাম ইশারা করে মুখের খাবার গিলে নিয়ে শুধালো, আপি সালাম কত দিয়েছে? ইসরাত নিজের হাতের মুঠোয় টাকাগুলো দেখিয়ে আসলো, অনেকগুলো খাম দিয়েছে। সৈয়দ বাড়ি সবাই দেখতে এসে টুট কামড়ে এসে খামগুলো রাখলো সবার মাঝখানে। খাম খুলতে খুলতে উত্তর দিল, এখনও জানি না, করে দেখি কত দিয়েছেন সবাই। সবার খামের উপর যার যার নাম লেখা। প্রথমে হেলাল সাহেব ও লিপি বেগমের পক্ষের খাম খোলা হলো, যেখান থেকে বের হয়ে আসলো 10,000 টাকা। সুহেব সাহেব আর জন্না বেগমের খাম থেকে বের হয়ে আসলো 7,000 টাকা। সুহেদ সাহেব আর রুহিনী বেগমের খাম থেকে বের হয়ে আসলো 12,000 টাকা। নুসরাত কাল বড় বড় চোখে টাকার দিকে চেয়ে আওড়ালো। বড় লোকস মানুষজন সবাই হাসলো, টাকাগুলো একত্রিত করলো। হঠাৎ জাইনের লেখা একটা খামে আহানের চোখ আটকালো। মোমোকে ইশারা করতেই সে খাম হাতে নিল। সেটা তার হাত থেকে হস্তান্তর করার জন্য হামলে পড়লো সবাই। নুসরাত থাবা মেরে খামটা নিজের কাছে নিয়ে আসলো এক প্রকার উড়িয়ে। ইসরাতের দিকে তাকিয়ে ইশারায় জানতে চাইলো খুলবে নাকি খুলবে না। ইসরাত হে ভঙ্গিতে মাথা নাড়াতে খাম খোলা হলো। সেখান থেকে টাকা বের হয়ে আসলো না। জাইনের লিখা একটা নেকলেস আর একটা চিঠি বের হলো। নুসরাত চিঠিটা ইসরাতের হাতের মুঠোয় দিয়ে দিল। মনে মনে ইচ্ছে জাগলো জানার কি লিখেছে বেটা, কিন্তু নিজের ইচ্ছে দাফন করে টুট চেপে নীরব হয়ে বসে রইল। ইসরাত চিঠি খুলতেই টানা টানা হাতের কিছু লেখা ভাসলো অকি কোটরে। প্রথমে বড় বড় অক্ষরে লেখা, প্রিয় সহধর্মিনী, আমার লিখার হাত জঘন্য আমি জানি, তাই আমার লিখা নিয়ে হাসাহাসি করবেন না। আমি এই চিঠিটা আপনাকে লিখেছি এই জন্য যে আমার আব্বু আপনার বাসায় এসে অনেক উল্টোপাল্টা কথা বলবেন, তাতে আপনি মন খারাপ করবেন না। আপনাকে দেখতে আসার পর আমি আপনার হয়ে কথা বলতে পারবো না। আমি একটা ওয়াদা করেছিলাম আমার আব্বুর সাথে, আর তাতে আমি দায়বদ্ধ। আপনার মনে প্রশ্ন জাগছে, চাইলে আমি আপনাকে মেসেজ করে জানাতে পারতাম, কিন্তু এভাবে কেন? হয়তো জাগতেই পারে। আমি লজ্জার সাথে এই স্বীকারোক্তি দিচ্ছি যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এমনকি মোবাইলের নাম্বার দুটোর কোনোটাই আমার কাছে নেই। তাই আমার এই গফলতে আপনি নির্দ্বিধায় ক্ষমার চোখে দেখবেন। ইতি আপনার প্রিয়। ইসরাত চিঠি পড়ে মুচকে হাসি দিল। নুসরাত আর ইরহাম চুকাচুকি করলো। তারপর দুজনের শুরু হলো ইসরাতকে নিয়ে ঠাট্টা করা। দুজনই ঠুটে হাত চেপে হিসি করে হেসে উঠল। ইরহাম মৃদু আওয়াজে বলল, আজ একটা চিঠি পাই না বলে এরকম টুটে হাত চেপে হাসতে পারি না। নুসরাত কিছু বলার পূর্বেই ইরহাম মোবাইলে কল আসলো। তর্জনীর আঙ্গুল তুলে টুটে চেপে চুপ দেখালো। সবাই চুপ হয়ে কল পিক করে কানে ধরল ইরহাম। অপাশের কথা শুনে মুখ কালো করলো। শঙ্কিত গলায় বলল, আসছি ভাই। ফোনটা পকেটে পুরে নাসির মঞ্জিল হতে দ্রুত পদক্ষেপে বের হতে হতে সবার কাছ থেকে বিদায় নিল। নুসরাত কিছু বলার পূর্বেই
ইরহাম হন্তদন্ত পায়ে ছুটল, বিড়বিড় করে আওড়ালো, আজ মনে হয় আর বাঁচব না।